বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যেটা দেখে এসেছি গত 17 বছর ধরে প্রাইভেট যেই স্কুলগুলি ছিল সেখানে টিচার নিয়োগ দেওয়ার সময় কোনো ধরনের গাইডলাইন অথবা কোনো সার্টিফিকেট দেওয়া হতো না। আপনাদের কি কোনো উদ্যোগ হবে যে নতুন টিচার নিয়োগ দেওয়ার সময় প্রাইভেট স্কুলের জন্য তাদেরকে কোনো ধরনের সার্টিফিকেশন অথবা কোনো নতুন গাইডলাইন দেওয়ার? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনার সম্পূরক প্রশ্নের জন্য ধন্যবাদ। তৃতীয় সারিতে যে প্রাইভেট স্কুলের যে গাইডলাইন, এটা তো প্রাইভেট স্কুল, আপনি নিজেই উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে প্রাইভেট স্কুলের ব্যাপারে গাইডলাইন তো সরকারের দেওয়ার কথা নয়, সেটা তারা নিজেরাই ঠিক করবে। তবে এ ব্যাপারে যদি আপনার কোনো পরামর্শ থাকে সেটি আপনি যদি মন্ত্রণালয়ে জমা দেন, সে বিষয়ে নিশ্চয়ই আমরা বিবেচনা বা আলোচনা করে দেখতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। লাস্ট রো, মাননীয় সদস্য, বিরোধী দলীয় সদস্য প্রশ্ন করুন, শেষ রোতে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, ইতিমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা উপজেলায় একটি মহিলা কলেজ সরকারিকরণ করা হবে। এজন্য আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি জানতে চাই প্রতিটি উপজেলায় একটি করে গার্লস স্কুল সরকারিকরণ করা হবে কিনা, এবং একটি করে আলিয়া মাদ্রাসা প্রতিটা উপজেলায় সরকারিকরণ করার পরিকল্পনা সরকারের আছে কিনা। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, এটা সম্পূরক প্রশ্ন হলো না, প্রশ্ন ছিল প্রাথমিক শিক্ষার বিষয়, উনি কলেজ সম্বন্ধে। তবেও আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যেটি বলেছেন যে এরকম ঘোষণা দিয়েছি উপজেলা পর্যায়ে, যেটি আমার ঠিক মনে পড়ছে না এরকম কোনো ঘোষণা আমরা দিয়েছি কি না। তবে এ ব্যাপারে যদি আপনি নোটিশ দেন, আমরা বিবেচনা করে দেখতে পারি বিষয়টি। ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্টিনেন্ট আমার এলাকার প্রশ্নে, সেই জন্য প্রশ্নটি আমি উত্থাপন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ভৌগোলিক গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, জলোচ্ছ্বাস, সাইক্লোন, প্রাকৃতিক দুর্যোগ এবং এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি এবং টেকসই উন্নয়নের নিশ্চিতকল্পে সরকার কর্তৃক পৃথক একটি উপকূলীয় বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হইবে কিনা, হইলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। দেশের অপার সম্ভাবনায় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। এছাড়া 2005 সালে তৎকালীন বিএনপি সরকার উপকূলীয় অঞ্চল নীতি 2005 প্রণয়ন করে, যা উপকূলীয় অঞ্চলের উন্নয়ন এবং সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। বর্তমান সরকার এমএসপি বা সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম এবং এ থেকে দেশের সম্ভাব্য অর্জিতব্য বিষয়াদি বিবেচনার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। মাননীয় স্পিকার। পটুয়াখালী, ফেনী, বরগুনা এবং এই পিরোজপুর, এই দক্ষিণাঞ্চল, সাতক্ষীরা, খুলনা, বিশাল একটা দক্ষিণাঞ্চল, এখানে অর্থনীতি একটা বিশাল যোগান দিতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ব্লু ইকোনমির কথা। ব্লু ইকোনমিতে 8টি বিষয় আছে, যেমন আমরা সাগরে মাছ ধরতে পারি, এক্সপ্লোরেশন করতে পারি, গ্যাস তেল, আমরা করতে পারি শিপ বিল্ডিং, শিপ রিপেয়ারিং, শিপ ব্রেকিং ইত্যাদি, এই জাতীয় কাজ। এবং সব মিলিয়ে যে বিষয়টা হলো, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, নেপাল একটি অঞ্চল, দেশ যেখানে সাগর নেই এবং তার একটা ল্যান্ডলকড এরিয়া, আর আমাদের অপার সাগর আছে, আমরা কাজে লাগাতে পারি না। তার মধ্যেও এই উপকূলীয় অঞ্চলের মানুষ অত্যন্ত দুর্ভোগের শিকার হয়। সাইক্লোন, ঝড়ঝা, ভূমিকম্প যখন তৈরি হয়, এবং উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকারান্তরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে অত্যন্ত গরিব। কাজে এই এলাকায়
এই এলাকায় এই সার্বিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম একটি পার্বত্য চট্টগ্রাম যেরকম মন্ত্রণালয় করেছেন, এরকম একটা মন্ত্রণালয় অথবা যে বিভাগের কথা বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই যে বিশেষ বরাদ্দ এই এলাকার মানুষগুলোর জন্য। এবং উপকূলীয় অঞ্চল ইতিমধ্যেই কিন্তু উপকূলীয় অঞ্চলে একটা ঘোষণা করা হয়েছে এবং সেখানে মানে আলাদা বরাদ্দ দেওয়া হয়। তাই আমি মনে করতে চাই, মানে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উপকূলীয় অঞ্চলে যারা আছেন সকল মাননীয় সংসদ সদস্যদের সমন্বয়ে অথবা সরকার যদি বিবেচনা করেন যে তাদের বরাদ্দ বেশি এবং উপকূলীয় অঞ্চলে তাদের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আর বর্ধিত কোনো কার্যক্রম তিনি গ্রহণ করবেন কিনা মাননীয় স্পিকার, এটা আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার যে মূল প্রশ্নটি ছিল সেখানে আমি উল্লেখ করেছি যে আমাদের নির্বাচনী ইশতেহারে ব্লু ইকোনমির বিষয়ে একটি কম বেশি ডিটেল পরিকল্পনা আছে। বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠী সমুদ্র অঞ্চলগুলোতে বাস করছে, ভোলা সহ, বরগুনা সহ, পটুয়াখালী সহ, কক্সবাজার সহ, চট্টগ্রাম সহ বিশাল একটি অঞ্চল বাস করছে। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা যদি এই ব্লু ইকোনমির বলতে যে সকল অর্থনীতি, যে সকল বিষয়গুলো এখানে আছে সেগুলোকে যদি আস্তে আস্তে অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বহু মানুষের জীবনযাত্রার মান আমরা পাল্টাতে সক্ষম হব। এবং সেখানে এই অঞ্চল এবং এই বিশাল অঞ্চলকে ঘিরে বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। এবং সেজন্যই এবং এই সকল বিষয় বিবেচনা করেই আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছি এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এরই ভিতরে ধীরে ধীরে পরিকল্পনাগুলো গ্রহণ করা শুরু করেছে। এটি যেহেতু একটি বিশাল বিষয়, সেই জন্য এটার ফল পেতে কিছু সময় লাগবে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে সক্ষম হলে আমরা দেশের বিশাল একটি অংশ এবং সেই অংশে বসবাসরত মানুষদের জীবনযাত্রা সুন্দরভাবে পরিবর্তন করতে সক্ষম হব। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 13, মাননীয় সদস্য এবিএম মোশাররফ হোসেন, পটুয়াখালী 4, উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমরা দক্ষিণ অঞ্চলের লোক, ইতিমধ্যে আমাদের মাননীয় চিফ হুইপ বলেছে, দক্ষিণ অঞ্চলে মানুষের সাধারণত কর্মসংস্থানের জন্য তেমন ব্যবস্থা নেই। আমরা শুধু ধান চাষ এবং মাছ চাষের উপর নির্ভরশীল। কিন্তু আমাদের ওখানে মাননীয় সদস্য প্রশ্নটা কোন যেভাবে ছাপা আছে ওটা পড়েন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ করিয়া বলিবেন কি, সাগরকন্যা কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়িয়া তুলিবার জন্য সরকারের কোনো মহাপরিকল্পনা আছে কিনা? যদি থাকে তবে উক্ত পরিকল্পনার আওতায় আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত অবকাঠামো নির্মাণের বর্তমান অবস্থা ও বাস্তবায়নের রূপরেখা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। এই মহাপরিকল্পনা প্রণয়নে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পর্যটন খাতের উন্নয়নকে বিশেষভাবে আমরা গুরুত্ব দিতে চাইছি। একই সাথে পটুয়াখালী জেলার কুয়াকাটা, মাননীয় সংসদ সদস্য, এখানে আমি একটি বিষয় উল্লেখ করতে চাইছি যে এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলের প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। এছাড়াও চট্টগ্রাম জেলার পতেঙ্গা আনোয়ারা সি বিচের মৌলিক সুবিধাদি উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প গ্রহণের নিমিত্তে এর ভিতরেই সম্ভাব্যতা যেটি আছে সেটি যাচাই করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক কুয়াকাটা সংলগ্ন 7টি উপজেলা গলাচিপা, কলাপাড়া, রাঙামালী, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী এবং তালতলী নিয়ে পায়রা কুয়াকাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফোকাসিং অন ইকো ট্যুরিজম
শীর্ষ গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি করা হচ্ছে। অ্যাকশন এরিয়া প্ল্যানের পর্যটনের অংশটুকু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এটি চূড়ান্ত হলে কলাপাড়া উপজেলাস্থ কুয়াকাটার পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা আশা করি মাননীয় স্পিকার। ধন্যবাদ।